আবার গার্ডেন রিচ যেন ফিরে আসছে। পুরনো বাড়ি ভেঙে রানাঘাটে সবজি বিক্রেতার মৃত্যু। অভিযোগ, পুরসভার নজরদারির অভাবে বহু বছরের পুরনো বাড়ি ভেঙে পড়েছে। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছে আমাদের সঙ্গে। মহাদেব, পুরসভার কি কোনো নজরদারি নেই? এই যে মৃত্যু ঘটেই যাচ্ছে, একের পর এক আমরা মৃত্যু দেখছি, মর্মান্তিক খবর দেখছি, দায়টা কার? দেখো, এরকম নজরদারি যে নেই শুধুমাত্র যে আজকের ঘটনা রানাঘাট তা নয়, কিন্তু নদিয়া জেলার বিভিন্ন পৌরসভা রয়েছে, পঞ্চায়েত, যেখানে এই ধরনের বছরের পর বছর পুরনো বাড়িগুলি রয়েছে, যেগুলো ভগ্ন অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেই বাড়িগুলি কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা করা হয় না, বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করার কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটে চলেছে। আজকে যেটি ঘটনা সেটি হচ্ছে জনবহুল এলাকা, রানাঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। সেখানে কিন্তু এই দীর্ঘ কয়েকশো বছরের একটি পুরনো বাড়ি, যে বাড়ির নিচে কিন্তু সবজি বিক্রি করা হতো এবং সবজি বিক্রি করতেন, অন্যান্য ব্যবসাও রয়েছে, কিন্তু সেখানে একটি অংশ ভেঙে পড়ে এবং সবজি বিক্রেতার মাথার উপরে কিন্তু ইট ভেঙে পড়ে। তারপরে তাকে উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট মহকুমার হাসপাতালে, সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, পৌরসভার নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু প্রশ্ন তো অনেক আগে থেকেই উঠতে শুরু করেছে যে সকল শহরতলি বা গ্রাম বাংলায় যে সকল পুরনো বাড়িগুলি দীর্ঘদিন ধরে রয়েছে, সেগুলো কেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় না? যদি প্রশাসন এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে, ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো যেতে পারে। কিন্তু যখন একটি দুর্ঘটনা ঘটে যায়, তারপরে কিন্তু প্রশাসনকে নড়ে চড়ে বসেন, এবং আজকের ঘটনা রীতিমতো কিন্তু বলা যায় যে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। একদমই মহাদেব, মানুষ কিন্তু সত্যিই আতঙ্কিত, এবং আমরা চাইবো যে আতঙ্কের হাত থেকে তাড়াতাড়ি মানুষের রেহাই মিলুক, পুরসভা নজর দিক, প্রশাসন নজর দিক। ধন্যবাদ মহাদেব। এটা তো ভাঙা দরকার ইমিডিয়েটলি, যা অবস্থা। হ্যাঁ, মানে আমরা এখানটায় ব্যবসা করি, মানে যখন তখন হয়তো আমাদের গায়েও পড়তে পারে, কিন্তু আমাদের গায়ে না পড়লেও পাবলিকের গায়ে পড়তে পারে, যা বিল্ডিংয়ের কন্ডিশন, বুঝতে পেরেছেন। চারিদিকে মানে সুতো দিয়ে বাঁধা, তা সিমেন্ট কোনো দিন সুতো দিয়ে বাঁধা হয় না, প্লাস লুয়াও মানে লোহার গ্রিল দড়ি দিয়ে বাঁধা আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি বড় খবর। সোমবার তিহারে কেজরির সঙ্গে সাক্ষাৎ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর। কেজরিমান সাক্ষাৎ ঘিরে তিহার জেলে বাড়তি প্রস্তুতি, তিহার জেল কর্তৃপক্ষ ও পাঞ্জাব পুলিশের বৈঠক। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজ। 48 ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইরানের হামলার খবর রয়েছে মার্কিন গোয়েন্দাদের কাছে। উত্তর ও দক্ষিণ ইসরায়েলে হামলা করতে পারে আয়াতুল্লাহর বাহিনী। মার্কিন গোয়েন্দাদের কাছে ঠিক কি খবর রয়েছে, কি সম্ভাবনার কথা তারা দেখতে পাচ্ছেন, আমরা এই বিষয়ে কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যে খবর মার্কিন গোয়েন্দা সূত্রে আসছে যে আয়াতুল্লাহর বাহিনী তারা এই মুহূর্তে সামরিক প্রস্তুতি কার্যত চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে গিয়েছে, এবং আফ্রিকার একাধিক মুসলিম দেশ গোপনে তাদেরকে যাবতীয় সামরিক সাহায্য বা প্রতিরক্ষা সাহায্য তাদের চালিয়ে যাচ্ছে। এবং মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা চালাতে পারে ইরানের এই জঙ্গি সংগঠন, এবং যদি তা ঘটে তাহলে সরাসরিভাবে প্রত্যুত্তর দেবে ইসরায়েলও। সেক্ষেত্রে ইসরায়েল এবং ইরানের নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবী উত্তাল, অপর দিক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বড় অংশের বিশেষত প্রথম বিশ্বের দেশগুলির সঙ্গে সংঘাতে রয়েছে একাধিক দেশের, এবং ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে চাইছে ভারত। ইতিমধ্যেই ইরান এবং ইসরায়েল দুটি দেশের সঙ্গে নয়াদিল্লির তরফ থেকে কথা বলার চেষ্টা করা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কিছুদিন আগেই আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশগুলির তরফ থেকে নৌ বাণিজ্যের ক্ষেত্রে বড়সড় বাধা সৃষ্টি করা হচ্ছিল, বিভিন্ন জাহাজের ওপরে হামলা চালানো হচ্ছিল, এবং সেটাও কিন্তু মূলত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য। এবার যদি সরাসরিভাবে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি বেঁধে যায় বা যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু করে বাড়বে, এবং সারা বিশ্ব জুড়ে কিন্তু নতুন করে আর্থিক মন্দা তৈরি হবে। একদম গোটা বিশ্বের প্রভাব পড়তে শুরু করতে পারে, সেই দিকটা অবশ্যই দেখার, এবং এ নিয়ে আমরা আলোচনা অবশ্যই করবো। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। রাজ্যের আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম দফার ভোট শেষে রাজ্যে আরো 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, 22 এপ্রিল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। ভোটের দিন বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, নির্দেশ কমিশনের।
সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী দফতরে রাতভর ধর্ণা তৃণমূল কাউন্সিলরের। ওয়েলিংটন স্কোয়ারের অফিসে অনুগামীদের নিয়ে ধর্নায় 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। মোনালিসার অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাকে বিরক্ত করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ধর্নায় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কথা বলে নিয়ে আমাদের প্রতিনিধি একদম সরাসরি কাউন্সিলরের সঙ্গে রয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে ধর্নায় বসেছেন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। সোমা দাস আমাদের রিপোর্টার, সরাসরি তার সাথে কথা বলি। সোমা, কাল সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স কি করা হলো, মানে সকালের পর বলছি? হ্যাঁ দেখো, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমরা জানি গতকাল সন্ধ্যে 7:30টার পর থেকে কিন্তু মোনালিসা ব্যানার্জি তিনি ধর্নায় বসেছেন, কিন্তু এখনও পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেনি তার সাথে দেখা করতে, বা তার তরফ থেকে কিন্তু কোনো মেসেজ এখনও পর্যন্ত আসেনি। আমি তোমাকে একটু ছবিটা দেখাতে চাই। অর্থাৎ দেখো, এই কার্যালয়ে তিনি এখনও পর্যন্ত ধর্নায় বসে আছেন এবং তার সঙ্গে তার অনুগামীরা, অর্থাৎ মহিলা অনুগামীরা, তারাও কিন্তু বসে আছেন। সারা রাত তিনি এখানে থেকেছেন। তার যে একটি অভিযোগ রয়েছে যে তিনি ঠিক করে তার নিজের এলাকাতে কাজ করতে পারছেন, এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তিনি কিন্তু সেটা তাকে জানাতে চান। গতকাল সন্ধ্যে থেকে এখনও পর্যন্ত অনেকটা সময় অতিক্রান্ত, তবু তিনি কিন্তু আশাবাদী। আমি একটু কথা বলে নেব দিদির সাথে। হ্যাঁ, আপনি আর কতক্ষণ বসে থাকবেন, মানে আপনার যে দাবিটা রয়েছে বা আপনি দেখা করতে চাইছেন? অবশ্যই, এত শুধু আমি না, এত মহিলা দেখছেন, সবাই, যত কর্মী আছে সবাই দেখা করতে চাইছে ওনার সাথে, তাই বসে আছি, কার্যালয়ে বসে আছি, আসলেই কথা হবে। এখনো পর্যন্ত কি দাদার তরফ থেকে কোনো মেসেজ এসছে বা দেখা করার? আমি যা শুনলাম, লাইভ একটা দেখলাম, উনি বোধহয় কোনো জায়গায় র্যালি করছেন জোড়াসাঁকো বিধানসভায়, তো মনে হয় র্যালির পরে আসতে পারে। আমার এটাই এক্সপেক্টেড। কি বলবেন দাদার কাছে? এতদিন আপনি তার সাথে কাজ করেছেন এবং আপনার সমস্যার কথাও জানাবার চেষ্টা করেছেন, কি বলবেন আজকে দাদাকে? অনেক কথা আছে, দাদাকেই নাই বলবো, তাই না? থাক না। আপনি যেটা বলছিলেন যে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে, সব কিছুই উনি অ্যাওয়্যার, কিন্তু আমার মনে হলো শুধু আমার বক্তব্য তো না, এটা গোটা বোর্ডের বক্তব্য। যেইভাবে চলছে জিনিসটা, ওটা ঠিক হচ্ছে না, সেজন্য এটাকে একটা জায়গায় একটা বিরাম দেওয়ার খুব দরকার ছিল, তাই আজকে এখানে বসে। সারা রাত ধরে তিনি বসে আছেন এই কার্যালয়ে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কার্যালয় আছে, এখনও কিন্তু তিনি আশাবাদী। তিনি কিন্তু নিজেই বললেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রচারে রয়েছেন, প্রচার সেরে হয়তো তিনি আসবেন এবং তার সাথে দেখা যাক কখন আসেন তিনি, তার সঙ্গে কথা হয় কিনা। মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কখন কথা হয়, তারা মুখোমুখি কখন হন, সেদিকটা তুমি নজর রাখো সোমা। কিন্তু দিলীপ ঘোষ এই বিষয়ে কি বলছেন আমরা সেটা শুনি। যারা ধর্ণা দেয়, সারা বছর ধর্ণা দেয়, কোথায় কখন ধর্ণা দিতে হবে জানেন, নিজেদের পার্টি অফিস, নিজেদের নেতার অফিস সামনে ধর্ণা দিচ্ছেন। এখন টিএমসি মানে এটাই, এদেরকে পেট ভরতে গিয়ে, এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ। ভোটের আগেই সিএএ এনআরসি সংঘাত আরও তীব্র। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে সেন্সর দাবি।